কারণ একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য শুধুমাত্র একটি স্বাধীন নির্বাচন কমিশনই এনাফ নয়, তার সঙ্গে আরো আনুষঙ্গিকতা আছে। তার সঙ্গে থাকতে হবে নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন যারা হেল্প করবে, তার সঙ্গে থাকতে হবে আপনার স্বাধীন জুডিশিয়ারি, বিচার বিভাগ, যেটা তাদের কোন রকম আপনার নির্বাচন সংক্রান্ত আইনের যে কোনো সেগুলি সালিশ মানে এগুলি করবে। থাকতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে রাজনৈতিক দলগুলির মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির চেতনা। তারপরে থাকতে হবে আপনার নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী। এখন কথা হলো যে এইখানে আপনার একটা রই তুলেছে, আমরা ইলেকশন কমিশনকে একেবারে সব দিয়ে দিচ্ছি, ইলেকশন কমিশন সবকিছু করে ফেলবে। ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, এটা হলো আমার কথা। দ্বিতীয় কথা হলো যে ইলেকশন কমিশনকে খুব শক্তিশালী করব, কিন্তু সরকার খুব সুন্দরভাবে এড়িয়ে গেছেন যে প্রধান ইলেকশন কমিশন এবং অন্য ইলেকশন কমিশনাররা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন। এটা কিন্তু ইলেকশন কমিশন থেকে সাজেশন দিয়েছে, এটা নিয়ে কোনো রিঅ্যাকশন পাওয়া যায়নি। না, এটা তারা কনস্টিটিউশনে আনেনি। তার মানে এবং ফেব্রুয়ারি মাসে টার্ম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবং তার মানে আমি যদি একটা ইলেকশন কমিশনের কাছে সব ক্ষমতা দিয়ে দিলাম, তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট আমার মন মতো করে দিলাম, তাহলে তোমার কাজ শেষ। ধন্যবাদ জনাব মন্ডল। আমি ওই প্রশ্নকারককে ধন্যবাদ জানাবো এই জন্য যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন। এটি এক কথায় এটি একটি রাজনৈতিক সমাধান হওয়া উচিত, এটা কোর্টের এখতিয়ারভুক্ত নয়। এবং অনেক এক্সাম্পলস আছে পৃথিবীতে যে এই ধরনের কোর্টের রায়ের ফলে অনেক দেশেই অনেক অঘটন ঘটে গেছে। আমি একটি কথার দিকে দৃষ্টি রাখবো, যেহেতু আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আলোচনা করছি। কয়েকদিন আগে না, ঠিক 30 তারিখে একটু আপনাকে ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা যে বলে, তো তত্ত্বাবধায়ক সরকার আমলে 3টা নির্বাচন হয়েছে এবং 3টা নির্বাচনের সময় যেই দল ক্ষমতা আসে বিরোধী দল বলছে যে ভোট কারচুপির মাধ্যমে তারা ক্ষমতা এসেছে। তো তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষ হবে? তারা নিজেরাই তো এটাকে ভোট কারচুপির একটা সরকার বলতেছে, কারণ তারা কিভাবে বলে যে এটা নিরপেক্ষ সরকার, আবার তত্ত্বাবধায়ক সরকার যেন তারা আন্দোলন করে, এই জিনিসটা কিভাবে তারাই করবে? জি ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নকারককে। গত 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, যেদিন 15th অ্যামেন্ডমেন্ট পাশ হয়, যে বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকারের আমলে গোটা জাতির তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এই কথাটির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারছি না। তার কারণ হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই 3টি নির্বাচনকে স্বাগত জানানো হয়েছে এবং এ সম্পর্কে আমাদের হয়তো ছোটখাটো কিছু বিচ্যুতি হতে পারে, কিন্তু সার্বিকভাবে এই 3টি ইলেকশন ছিল নিরপেক্ষ এবং ফেয়ার। 2 নম্বর যে প্রশ্নটা আমি এখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দিলরা চৌধুরী যে কথা বললেন, ইলেকশন কমিশন, আমরা সবাই বলছি ইলেকশন কমিশনের শক্তিশালী করব, এবং দিলরা চৌধুরী ঠিকই বলেছেন যে আমরা অনেক কথা বলছি, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার কিভাবে নিয়োগ পাবে সেটা কিন্তু বলছি। আসলে বিষয়টি সংবিধানের না, সংবিধানের বলা হয়েছে যে একটি আইন করা হবে, আইন করতে হবে, এবং সেই আইনের দ্বারাই প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ বিধি এবং অন্যান্য কোয়ালিফিকেশনস ইত্যাদি ইত্যাদি নির্ধারিত হবে। দুঃখের বিষয় যে 40 বছর হলো আমরা এই আইনটি প্রণয়ন করলাম না। সম্প্রতি ইলেকশন কমিশন একটি খসড়া করেছেন এবং আমি কিছু প্রস্তাব দিয়েছি, আমি নিজেও সেখানে আমাকেও ডাকা হয়েছিল, আমিও নিজে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল, এবং এর উপর আমি একটা লেখাও লিখেছিলাম, একটি দৈনিক যুগান্তরে এবং একটি ডেইলি স্টারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার এ যাবৎ যারা নির্বাচন কমিশনার হয়েছেন তারা বলতে পারেন কম বেশি সবাই যে কোনো দলের লোক, উইথ ভেরি ফিউ এক্সেপশনস। উনি একটু আগে আব্দুর রউফ চৌধুরী সাহেবের কথা বললেন, এরকম সব দলেই আছে। আমারই এক কলিগ একজন নির্বাচন কমিশনার ছিলেন আওয়ামী লীগের আমলে, তিনি একজন গোড়া আওয়ামী লীগের ছিলেন, এক সচিব, এরকম আছে, সব যুগেই আছে। তবে কথা হচ্ছে নির্বাচন কমিশনকে কোনোদিনই শক্তিশালী করা যাবে না যদি একটি নিরপেক্ষভাবে এটাকে নিয়োগ না দেওয়া হয়। আপনি আইনটার কথা বলেন, আইনেও একটি ফাঁক আছে, অনেকগুলো কথা আছে, এবং এখানে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে।
একটি প্যানেল করা হবে, সেই প্যানেল থেকে 3 জনের একটা প্যানেল করা হবে, প্যানেল থেকে রাষ্ট্রপতি বাছিয়ে নেবেন। কিন্তু আপনারা জানেন সংবিধানের 48 অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই, প্রধানমন্ত্রী যাকে নিতে বলবেন উনি তাকেই নেবেন। অর্থাৎ এখানেও দলীয়করণের একটা প্রস্তাব আছে। কাজে এটা ভালো হবে যদি একটি কমিটি এখানে প্রস্তাব করা হয়েছে। আমি খসড়াতে যে স্পিকারের নেতৃত্বাধীন যে কমিটি আছে সেই কমিটিটা করা হবে এবং তার ডিটেইলস আমরা এখন যাচ্ছি না। আমরা জানি যে নির্বাচন কমিশন একটা সুনির্দিষ্ট প্রস্তাব এটাকে শক্তিশালী করতে গেলে ওটা প্রথম যে দরকার হচ্ছে সেখানে হচ্ছে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার নিয়োগ করা, এবং এটি না করলে প্রক্রিয়াটা খুব সুনির্দিষ্ট এবং ট্রান্সপারেন্ট হতে হবে। ধন্যবাদ আইনের মাধ্যমে। ধন্যবাদ জনাব মন্ডল, আপনার কাছে আবার পরে আসবো আবার। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম স্যার, জি আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ রাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, জি এখন তারাই কেন আবার এটা বাতিল করলো? জি জি বুঝতে পারছেন? এখন এই আইনমন্ত্রী, আমার কথা হলো আইনমন্ত্রী তখন কি এই আইন সম্বন্ধে জানতেন না? জি জি ধন্যবাদ আপনাকে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, এই মন্ডল সাহেব কথাটা তুলেছেন, আমার নিজেরও প্রশ্নটা করবো ভেবেছিলাম আপনার কাছে। সেটা হলো সাম্প্রতিককালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেসব আলোচনা হচ্ছে সংসদে, সংসদের বাইরে মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, যেভাবে তত্ত্বাবধায়ক সরকারকে অভিযুক্ত করা হচ্ছে, আপনার কি মনে হয় যে 3 টার্মের তত্ত্বাবধায়ক সরকার সেই সব অভিযোগের জন্য উপযুক্ত? আমরা কি একটু বেশি নিন্দা করে ফেলছি না তত্ত্বাবধায়ক সরকারকে? না, আমি এই জায়গাটাতে একটু করব, যেটা 91-তে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, সেই সময় ছিল অন্তর্বর্তী সরকার। 96-তে তত্ত্বাবধায়ক সরকার, 96 তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আর 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা কিন্তু এক ছিল না। আর 2007 বা 2008 বাদই দিলাম, কারণ 2001-এ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার কাজ করেছেন, সেই সময় প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান সাহেবের, তিনি যখন প্রথমেই এসে 13 জন সচিবকে যেভাবে বিদায় দিয়েছিলেন এবং যেভাবে নির্বাচনকে তার সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন করেছিলেন, সেটা কিন্তু সবাই সেই ইতিহাস জানে। এবং তারপরে তার সরকারের সময় যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্বাচন উত্তর যে সহিংসতা হয়েছিল, সেটাও কিন্তু দেশের মানুষ মিডিয়ার মাধ্যমে জানে। তাই আমি মনে করি যে একমাত্র 96-এর যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেবের নেতৃত্বে, সেটি ছাড়া আর বাকি তত্ত্বাবধায়ক, বাকি তো আর মাত্র 2টো, দ্যাট ইজ লতিফুর রহমান সাহেব এবং আর 2007-8-এ তো এটা তত্ত্বাবধায়ক সরকার বলাই যাবে না। তো সেই জন্য আমি মনে করি যে এগুলো প্রশ্নাতীত ছিল না। তবে যেটি প্রশ্ন হলো যে আজকে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারটি কি ভূমিকায় বা কি পটভূমিতে এসেছিল আর আজকের পটভূমি কি, সেই তখনকার সময়ের যে নির্বাচন পদ্ধতির উপরে মানুষের যেভাবে আস্থা উঠে গিয়েছিল, সেই তুলনায় কিন্তু অনেকটা ফিরে আসা শুরু হয়েছে। একেবারেই যে পুরোপুরি নিরপেক্ষ তা নয়। আর নিরপেক্ষতাটা এমন এক জিনিস যে এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা যদি সেই সময় প্রমাণ না করেন, তাহলে কিন্তু নিরপেক্ষ হবে না। যে কারণের জন্য আমি বলেছিলাম যে মাগুরা ইলেকশন বন্ধ করে যদি মাগুরার থেকে যদি চিফ ইলেকশন কমিশনার, তৎকালীন চিফ ইলেকশন কমিশনার আব্দুর রউফ সাহেব চলে আসতেন, তিনি ঢাকায় এসে বলেছেন যে আমি মাগুরার থেকে চলে আসতে বাধ্য হয়েছি, তাহলে ওনার দায়িত্ব ছিল যে নির্বাচনটি মুখে উনি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, সেই নির্বাচনটি বন্ধ করে দিয়ে ওনার আসা উচিত ছিল। তাহলে মাগুরা হতো না, আর এই আমাদের রাজনীতিতে এই উত্থাল পতন হতো না। তাই আমি মনে করি যে আজকে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, নির্বাচন কমিশন সম্পর্কে এখন বলা হচ্ছে, আমি মনে করি যে এই জায়গাটাতে বিরোধী দলের একটা বড় ধরনের ভূমিকা আছে। সরকার যখন বারবার বলছেন যে আপনারা